নমস্কার, নিউজের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, আমি চোখ রাখছি খবরে। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় চূড়ান্ত দফায় মঙ্গলবারই নির্ধারিত হবে রাজ্যের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশ। সীমাঞ্চল, মগধ ও শাহাবাদের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে এনডিএ ও মহাগঠবন্ধনের মধ্যে জমে উঠেছে লড়াই। একদিকে নীতিশ কুমারের নেতৃত্বে উন্নয়নের বার্তা, অন্যদিকে তেজস্বী যাদবের নেতৃত্বে যুব ও পরিবর্তনের আহ্বান। দুই শিবিরেই এখন নির্ণায়ক জয়ের প্রত্যাশায় সর্বশক্তি উজাড় করেছে ভোট যুদ্ধে। মঙ্গলবার বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোট গ্রহণে ভাগ্য নির্ধারণ হতে চলেছে দুই ক্ষমতাসীন এনডিএ জোট এবং বিরোধী মহাগঠবন্ধনের। সীমাঞ্চল, মগধ ও শাহাবাদের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিকে ঘিরে গড়ে উঠেছে শেষ দফার ভোট লড়াই। 2020 সালের নির্বাচনে এই অঞ্চলগুলির 122টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল 42টি, আরজেডি 33টি, জেডিইউ 20টি, কংগ্রেস 11টি এবং বামফ্রন্ট জয়ী হয়েছিল 5টি আসনে। 2015 সালে জেডিইউ ও আরজেডি একজোট হয়ে জয় পেয়েছিল 80টি আসনে। তখন বিজেপির আসন সংখ্যা নেমে আসে 36-এ। এনডিএর মুখ্য ভরসা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্ব, যিনি এখনো সুশাসনের প্রতীক হিসেবে জনপ্রিয়। বিজেপি, জেডিইউ সংগঠিত ক্যাডার বেস এবং আরএসএস সমর্থিত এবিভিপির সক্রিয় উপস্থিতিও জোটের বড় শক্তি। সামাজিক সুরক্ষা, পেনশন, মহিলাদের আর্থিক সহায়তা ও অবকাঠামো প্রকল্প এইসব জনপ্রিয় উদ্যোগ পক্ষে অনুকূল পরিবেশ তৈরি করেছে এনডিএ। তবে দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে অ্যান্টি ইনকামভেন্সি বা ক্ষমতাসীনদের প্রতি বিরূপ মনোভাব একটি বাস্তব চ্যালেঞ্জ। এছাড়া বিজেপির উচ্চবর্ণের দল হিসেবে ইমেজ এখনো অন্যান্য সামাজিক গোষ্ঠীর কাছে একটি সীমাবদ্ধতা রয়ে গেছে বিহারে। মোদী সরকারের অবকাঠামো উন্নয়ন প্রকল্প ও গ্রামীণ উন্নয়নের প্রচেষ্টা আরও জোরদার করতে পারে এনডিএ নির্বাচনী বার্তাকে। বিশেষ করে উচ্চবর্ণ ও ইবিসি অর্থাৎ অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণীর ভোট একত্রীকরণে নজর রয়েছে জোটের। অপরদিকে আরজেডি কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক বেকারত্ব, আইন শৃঙ্খলা ও সামাজিক ন্যায় বিচারের মতো ইস্যুতে তীব্র প্রচার চালিয়েছে, যা প্রভাবিত করতে পারে এনডিএর ভোট ভিত্তিকে। পাশাপাশি প্রশান্ত কিশোরের স্বাধীন প্ররোচনা বিভাজন ঘটাতে পারে উচ্চবর্ণ ভোটারদের মধ্যে। আরজেডি এখনো মুসলিম যাদব সমীকরণের মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, যা রাজ্যের মোট ভোটের প্রায় 32%। তেজস্বী যাদবের নেতৃত্বে নবীন প্রজন্মের অংশগ্রহণ বাড়ছে, যা বিরোধী জোটের নতুন প্রাণ সঞ্চার করছে। তেজস্বী যাদবের নেতৃত্বে নবীন প্রজন্মের অংশগ্রহণ বাড়ছে, যা বিরোধী জোটের জন্য নতুন প্রাণ সঞ্চার করেছে। তবে জোটের ভেতরে আরজেডির প্রভাব ও কংগ্রেসের দুর্বল অবস্থান সমস্যা তৈরি করছে ভারসাম্য রক্ষায়। স্থানীয় স্তরে নেতৃত্বের অভাব এবং প্রার্থী নির্বাচনে মত বিরোধ একটি বড় বাধা। যুব সমাজের ইস্যু যেমন চাকুরি, শিক্ষা ও জবাবদিহিতা নিয়ে প্রচার চালিয়ে তরুণ ভোটারদের আকর্ষণ করার চেষ্টা করছে কংগ্রেস এবং আরজেডি। জাতি গণনা এবং সামাজিক ন্যায় বিচারের ইস্যুতে আরজেডি পুনরুজ্জীবিত করতে চাইছে তার ঐতিহ্যবাহী মণ্ডল রাজনীতি। এই ক্ষেত্রে এনডিএর সংগঠিত ভোট মেশিনারি এবং লক্ষ্যভিত্তিক কল্যাণ নীতি মহাগঠবন্ধনের জন্য বড় চ্যালেঞ্জ। তাছাড়া আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম সীমাঞ্চলে মুসলিম ভোট ভাগ করতে পারে, যা জোটের ডেকে আনতে পারে ক্ষতি। একই সঙ্গে প্রশান্ত কিশোরের প্রচারণা তেজস্বী তরুণ ভোটার বেসে ফেলতে পারে প্রভাব। বিহারের ভোট যুদ্ধ তাই এবার শুধুই ক্ষমতা নয়, প্রজন্ম, ইস্যু ও আঞ্চলিক সমীকরণের সংঘর্ষ হলো এবারের ভোট। নীতিশ কুমারের অভিজ্ঞ নেতৃত্ব ও মোদী সরকারের উন্নয়ন বার্তা একদিকে, আর অন্যদিকে রয়েছে তেজস্বী যাদবের যুবশক্তি এবং সামাজিক ন্যায়ের প্রতিশ্রুতি। শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে বিহার, তার উত্তর মিলবে আগামী 14 নভেম্বর ভোট বাক্স খোলার পরে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে রবিবার পশ্চিম ত্রিপুরা জেলায় অনুষ্ঠিত হল ইউনিটি মার্চ। উচ্চন্ত প্রাসাদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই ইউনিটি মার্চে অংশ নেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ভারতের ইতিহাসে এমন কিছু দিন আছে যা শুধু ক্যালেন্ডারের পাতায় নয়, জায়গা করে নিয়েছে জাতি গঠনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে। জাতীয় একতা দিবস হলো এমনই একটি দিন যেখানে স্মরণ করা যায় লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলকে। একতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে সোমবার সকালে পশ্চিম ত্রিপুরা জেলায় অনুষ্ঠিত হলো ইউনিটি মার্চ বা একতা র্যালি। রাজধানী অজন্তা প্যালেসের সামনে থেকে শুরু হয় এই একতা র্যালি, যেখানে অংশ নেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বাধীন ভারতের 562টি রাজন্য শাসিত অঞ্চলকে এক সূত্রে গেঁথেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, যা দেশে প্রতিষ্ঠিত করেছে একতা এবং সংহতি। 2014 সালে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হওয়ার পর যোগ্য সম্মান দেওয়া হয় এই লৌহ মানবকে বলে র্যালিতে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময়কাল থেকে যদি আমরা 1947 থেকে 1949 পর্যন্ত আমরা দেখি, সর্দার প্যাটেল প্রায় 562টি যে রাজন্য শাসিত অঞ্চল ছিল তাকে আমাদের এই দেশের সাথে অন্তর্ভুক্ত করেছিলেন। এবং সেটা একমাত্র সম্ভব হয়েছিল তৎকালীন সময়ে সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি তখন হোম মিনিস্ট্রির দায়িত্বে ছিলেন, এবং ওনার যে দৃঢ় সংকল্প এবং মানসিকতা, বলিষ্ঠ পদক্ষেপ, তার জন্য সে সমস্যা সম্ভব হয়েছিল। সর্দার বল্লভভাই প্যাটেল দেশের যে একতা ও সংহতি, যে আমি বলতে পারি যে এটা আমাদের জন্য একটা প্রতীক। 2014 সাল থেকে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি সত্যিকারের অর্থে যদি সম্মান দিয়ে থাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, সেটা দিয়েছেন। এবং এই 2014 থেকে একতা দিবস পালন করার উনি ঘোষণা দেন। এর আগে আমরা কোনো প্রধানমন্ত্রীজিকে আমরা দেখিনি যে ওনাকে সেভাবে সম্মান দেওয়া। আমাদের বীর যোদ্ধা যারা দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন, দেশের জন্য কাজ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীজি সবাইকে সেভাবে কিন্তু সম্মান দিয়েছেন একের পরে। একতা শুধু ভৌগোলিক নয়, এটি এক মানসিক অবস্থা। ভাষা, ধর্ম, জাতি, প্রথা, এই বৈচিত্র্যের মধ্যেও এক সুরে বেজে ওঠে ভারতের আত্মা। বৈচিত্র্যের মধ্যেই ঐক্য, এটাই আমাদের সভ্যতার মেরুদণ্ড। একতা দিবসের উদ্দেশ্য হলো এই আত্মা সুরকে আরো উজ্জ্বল করা। ঐক্য, দেশপ্রেম এবং নাগরিকের দায়িত্ববোধ আবারও একবার স্মরণ করিয়ে দিতেই এই উদ্যোগ বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এর যে মেইন উদ্দেশ্য আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রীজি চাইছেন যে আমাদের যারা ইউথ আছে, আগামী দিনের যারা প্রজন্ম, তাদের মধ্যে যে ঐক্য, দেশপ্রেম এবং যে নাগরিকের যে দায়িত্ববোধ, সেই চেতনাকে উদ্বুদ্ধ করার জন্য, পাশাপাশি সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্য নিয়েই এই অভিযানের পথ চলা। আমাদের তরুণদের প্রতি আহ্বান জানানো, এক ভারত এবং আত্মনির্ভর ভারত, এই আদর্শকে তাদের খালি কথায় কথায় যেন না হয়, সেটা তার দৈনন্দিন জীবনে এবং সামাজিক কর্মকাণ্ডের সাথেও যেন যুক্ত করা যায়। সর্দার বল্লভভাই প্যাটেল আমরা সবাই জানি, যিনি স্বাধীনতার পর দেশের যে একতা ও অখণ্ডতা রক্ষার ওনার মুখ্য ভূমিকা এবং এক ভারত গড়ে তোলার ক্ষেত্রে ওনার যে অবদান, সেটা অনস্বীকার্য। একতা র্যালির বার্তা কেবল ইতিহাসের শ্রদ্ধা নয়, এটি আজকের ভারতের জন্য এক অনুপ্রেরণা। জাতিগত বিভাজন, ধর্মীয় ভেদাভেদ বা আঞ্চলিক রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশকে এক রাখার শপথ হলো এই র্যালির মূল সুর। স্কুল, কলেজে শপথ গ্রহণ, রান ফর ইউনিটি, সাংস্কৃতিক অনুষ্ঠান, সবই একটাই কথা বলে, আর তা হলো এক ভারত শ্রেষ্ঠ ভারত। আজকের যুগে যখন বিশ্বজুড়ে বিভাজন ও মতবিরোধ বেড়েই চলেছে, তখন ভারতের একতার বার্তা আরও প্রাসঙ্গিক। প্রযুক্তি, শিক্ষা, ক্রীড়া বা সংস্কৃতি, প্রতিটি ক্ষেত্রে একতার জোরে এগিয়ে চলেছে ভারতবাসী। তাই একতা র্যালি কেবল একটি স্মৃতিচারণ নয়, এটি হলো ভবিষ্যতের প্রতিশ্রুতি, যেখানে তুলে ধরা হয়েছে একতার মধ্যেই নিহিত থাকবে ভারতের অমর আত্মা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জনজাতিদের জন্য স্থিতিশীল কাস্টমারি ল তৈরি করার উদ্দেশ্যে আইন বিভাগের সঙ্গে কথাবার্তা চলছে বলে সোমবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জনজাতি গৌরব দিবস উপলক্ষে মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে জনজাতি বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সংগঠনা জ্ঞাপন অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জনজাতিদের সার্বিক উন্নয়নে সরকারের মূল প্রাথমিকতা বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আপনাদের অনেক দিনের, যেটা আমার মাননীয় মন্ত্রী বাহাদুর ওনার কর্মভূমি ভাষায় বলেছেন, যেখানে আপনাদের এখানে যাই কোনো প্রোগ্রামে সাধারণত যেহেতু এখন সুযোগ এসছে, আমি আপনাদেরকে বুঝতে চেষ্টা করি, জানবার চেষ্টা করি, আপনাদের কালচার সম্পর্কে বোঝার চেষ্টা করি। যখনই এখানে যাই কাস্টমারি ল একটা বলবে যে আমার কাস্টমারি ল কি হবে। আমাদের একটাই কাস্টমারি ল 2017-তে, সেটা আমাদের এখান থেকে পাস করে। আমরা চাই যে কাস্টমারি ল এরকম যাতে না হয়, আন্দাজে আমরা করবো না, টু প্লিজ সামথিং আমরা করবো, এটা যেন সবসময় সাস্টেন করে। আমি নিজে এই বিষয়ে শত উদ্যোগে আমি ল সেক্রেটারি মহোদয়া এবং ল সেক্রেটারি ডিপার্টমেন্টে
অ্যাডভোকেট জেনারেল, ওনাদেরকে নিয়ে আমি বসেছি। বললাম যে আপনারা বলুন, এটা দিলেই হবে না, যাতে ভবিষ্যতে এটা নিয়ে এটা নিয়ে আবার একজন আরেকজনকে বলে যে এটা ঠিক হয়নি। যেটা ঠিক হবে, যেটা সম্ভব, সেটা যাতে করা হয়। অলরেডি সেই বিষয় প্রক্রিয়াও চলছে, এবং যখন এটা হবে নিশ্চয়ই আমরা আপনাদের সাথে কথা বলে আমরা এই জিনিসটা আমরা করব। ওরিয়েন্টে চৌমুহনীতে অনুষ্ঠিত ১৬তম সিআইটিইউ ত্রিপুরা রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে সরব হলেন শ্রমিক নেতৃত্ব। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও সিআইটিইউ অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি তপন সেনের বক্তব্যে উঠে এলো কর্পোরেটপন্থী নীতির বিরোধিতা ও শ্রমজীবী সমাজ গঠনের আহ্বান। ওরিয়েন্ট চৌমুহনীতে অনুষ্ঠিত ১৬তম সিআইটিইউ ত্রিপুরা রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ রবিবার রাজ্যের বাম রাজনীতিতে ছড়ালো নতুন বার্তা। শ্রমিক সংগঠনের কর্মসূচি হলেও বক্তাদের বক্তব্যে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে বাম রাজনীতির ভবিষ্যৎ রণকৌশল এবং কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে সম্মিলিত আন্দোলনের আহ্বান। সমাবেশে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং সিআইটিইউর অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি তপন সেন। এদিন কেন্দ্রীয় বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ পায় বক্তাদের বক্তব্যে। খনি আইন, প্ল্যান্টেশন আইন সহ একের পর এক আইন পাশ করে কেন্দ্র কর্পোরেটদের স্বার্থ রক্ষা করছে কেন্দ্র। এক্ষেত্রে শ্রমজীবী মানুষের অধিকার ক্রমশ সংকুচিত হচ্ছে বলে এদিন অভিযোগ করেন তপন সেন। সরকারের প্রশাসনে মন্ত্রণালয় হচ্ছে প্রশাসনের অঙ্গীভূত, এছাড়া আছে বিচার ব্যবস্থা, আর আছে জনগণের ভোটে নির্বাচিত আইন প্রণয়নকারী ফোরাম, লেজিসলেচার, বিধানসভা, পার্লামেন্ট। সরকার প্রশাসনের দায়িত্ব আইন যেটা হয়েছে সেটা লাগু করা, তার মূল দায়িত্ব, মূল ম্যান্ডেট। আজকে খোলাখুলি বলছে, আমরা প্রতিবাদ করে জানিয়েছি সরকারকে। আগামী 13 তারিখ তারা মিটিং ডেকেছেন আলোচনা করার জন্য সব ট্রেড ইউনিয়ন। কোন দিকে যাচ্ছে খেয়াল রাখবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্য ছিল রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। শুধু সরকার পরিবর্তন করলেই চলবে না, গঠন করতে হবে শ্রমজীবী শ্রেণীর নেতৃত্বে শোষণমুক্ত সমাজ। তার এই মন্তব্যকে রাজনৈতিক মহল দেখছে ভবিষ্যতের বাম আন্দোলনের দিক নির্দেশনা হিসাবে, যেখানে শুধু নির্বাচন নয়, সংগঠিত জন আন্দোলনের উপরেই আরোপ করা হয়েছে গুরুত্ব। যেটা বলবো, আজকের লড়াই এবং সামনের যে লড়াই, ঠিক আছে, রাজ্যের সরকার আমাদের হটাতে হবে, কেন্দ্রের সরকার আমাদের হটাতে হবে, কিন্তু এখানেই সমস্যার যেহেতু সমাধান না, মূল যে লড়াইটা, শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ, সমাজতান্ত্রিক যে ব্যবস্থা, সেই জায়গাটাতে নিয়ে যাওয়ার জন্য এই লড়াইকে, সাধারণ মানুষের চেতনাকে সেখানে সম্প্রসারিত করতে হবে, উন্নত থেকে উন্নততর করতে হবে। এই যে ভাবনা, এই যে চিন্তা, লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে এটা যদি জনগণের মধ্যে আমরা নিয়ে যেতে না পারি, তাহলে এই আন্দোলন, এই সংগ্রাম, যতই শ্রমিক শ্রেণী অংশগ্রহণ করো, এটা অসম্পূর্ণ থাকবে, এটা সুবিধাবাদ হবে, এটা অর্থনীতিবাদের চিন্তা হবে, এর মধ্য দিয়ে জীবনের সমস্ত সমস্যার সমাধান কিন্তু হবে না। কাজে এই দিক থেকে এই চেতনা নিয়ে লড়াইয়ের ময়দানে কিন্তু আমাদের ভূমিকা নিতে হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই সম্মেলন কেবল শ্রমিক সংগঠনের কার্যক্রম নয়, বরং বহন করছে বামফ্রন্টের রাজনৈতিক পুনর্গঠনের ইঙ্গিতও। কেন্দ্র ও রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বামেদের ঐক্যবদ্ধ আন্দোলনের এই আহ্বান ত্রিপুরার বামপন্থী রাজনৈতিক পরিমণ্ডলে কি যোগাতে পারবে অক্সিজেন, তা নিয়েই চলছে জোর জল্পনা। সিআইটিইউ রাজ্য সম্মেলনের মঞ্চ থেকে স্পষ্ট বার্তা, শ্রমিক আন্দোলনই হবে বাম রাজনীতির মূল ভিত্তি, এবং সেই ভিত্তির উপর দাঁড়িয়েই এদিন বৃহত্তর রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার বার্তা দিলেন সংগঠনের নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 25শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 26শে ফেব্রুয়ারি থেকে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে 2026 সালের বোর্ড পরীক্ষার সূচি ঘোষণা করেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ।
2026 সালে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত বোর্ড পরীক্ষার সূচি ঘোষণা করেছে সিবিএসই। সোমবার মধ্য শিক্ষা পর্ষদ ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে জানতে গিয়ে আগামী 25শে ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, যা চলবে 30শে মার্চ পর্যন্ত বলে জানিয়েছেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গঞ্জচৌধুরী। আমাদের পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসের 25 তারিখ বুধবার। 25শে ফেব্রুয়ারি 2026 ইংরাজি বুধবার শুরু হবে 12 ক্লাসের পরীক্ষা। প্রথম দিন হচ্ছে ইংরেজির পরীক্ষা, তারপর দ্বিতীয় দিন 27 তারিখ হবে, 26 তারিখ বাদ দিয়ে 27 তারিখ হচ্ছে বাংলা, হিন্দি, ককবরক, মিজো এই সাবজেক্টের পরীক্ষা হবে 27-এর পরে হবে মার্চের 2 তারিখ সোমবার। ওই দিন হবে সংস্কৃত, স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান বিদ্যা আর অ্যারাবিক। আর 7ই মার্চ কয়েকদিন গ্যাপ আছে, গ্যাপটা একটু বেশি, কারণটা আমাদের বোর্ডের সচিব মশাই বলবেন। 7ই মার্চ হবে আমাদের বিজনেস স্টাডিজ, এডুকেশন আর ফিজিক্স। 9ই মার্চ হবে সাইকোলজি। 11ই মার্চ বুধবার হচ্ছে জিওগ্রাফি, ভূগোলের পরীক্ষা। 13ই মার্চ শুক্রবার, ওই দিন হচ্ছে অ্যাকাউন্টেন্সি, বায়োলজি আর হিস্ট্রির পরীক্ষা। 16ই মার্চ সোমবার ইকোনমিক্স। 18ই মার্চ বুধবার কেমিস্ট্রি আর পলিটিক্যাল। 18ই মার্চ বুধবার কেমিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান। 23শে মার্চ সোমবার ম্যাথমেটিক্স আর ফিলোসফির পরীক্ষা হবে। 25শে মার্চ পরীক্ষা হবে বুধবার সোসিওলজি। 28শে মার্চ হবে শনিবার কম্পিউটার সায়েন্স আর মিউজিক। আর 30শে মার্চ সোমবার বিভিন্ন ভোকেশনাল সাবজেক্টস। তাহলে আমরা দেখতে পাচ্ছি 25শে মার্চ দ্বাদশের পরীক্ষা শুরু হবে, 30শে মার্চ শেষ হয়ে যাবে 25শে ফেব্রুয়ারি। 2026 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 26 ফেব্রুয়ারি, যা শেষ হবে আগামী 23 মার্চ, জানিয়েছেন টিভিএসের সভাপতি ধনঞ্জয় গঞ্জচৌধুরী। মাধ্যমিক পরীক্ষা 26শে ফেব্রুয়ারি হচ্ছে বৃহস্পতিবার ইংরেজির পরীক্ষা। আর 6 মার্চ, মার্চের 6 তারিখ হবে সোশ্যাল সায়েন্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স আর ইকোজিও। 10ই মার্চ পরীক্ষা হবে মঙ্গলবার, বাংলা, হিন্দি, ককবরক, মিজো মাধ্যমিকের। আর মাধ্যমিকের 14ই মার্চ হবে সায়েন্স মানে বায়োলজি আর আরেকটা হলো ফিজিক্স আর কেমিস্ট্রি। 19শে মার্চ পরীক্ষা হবে ম্যাথমেটিক্স বেসিক এবং ম্যাথমেটিক্স স্ট্যান্ডার্ড, এই দুটো মানে অঙ্কের পরীক্ষা, বেসিক আর স্ট্যান্ডার্ড। আর 24শে মার্চ মঙ্গলবার, ওই দিন 6 সাবজেক্ট ভোকেশনাল বিভিন্ন কতগুলো সাবজেক্ট আছে, এগুলো পরীক্ষা হবে। তাহলে মাধ্যমিকের পরীক্ষা আমাদের শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি, শেষ হচ্ছে 24শে মার্চ। মোট পরীক্ষা গত বছর যারা এনরোল করেছিলেন কিন্তু পরীক্ষা দেননি, তারা যেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নতুনভাবে নিজেদের নাম নথিভুক্ত করেন, তার জন্য আহ্বান রেখেছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ। চলতি নভেম্বর মাস পর্যন্ত পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কে খোলা থাকবে বলে জানিয়েছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ। উল্লেখ করা যেতে পারে 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল 21,125 জন। অপরদিকে মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট 30,000। 2026 সালের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 10,000 করে বৃদ্ধি পাবে বলে এদিনে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মাদক বিরোধী অভিযানে বড়সড় পদক্ষেপ নিল পুলিশ। আগরতলা ও তেলিয়ামুড়ায় একযোগে তল্লাশি চালিয়ে রাজ্যের কুখ্যাত চোরা চালানকারী মান্তুনু সাহার 3টি সম্পত্তিতে অভিযান চালায় ক্রাইম ব্রাঞ্চ। সম্প্রতি জিরানিয়া রেল স্টেশনের মাদক কাণ্ডে গ্রেপ্তার 2 মূল মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের সূত্রে এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে পুলিশ। সোমবার মাদক চোরাচালান মামলার চলমান তদন্তে বড় সাফল্য অর্জন করেছে ত্রিপুরা পুলিশের অপরাধ দমন শাখা। রাজ্যের কুখ্যাত প্রভাবশালী চোরাচালানকারী বলে পরিচিত মান্তুনু সাহার মালিকানাধীন আগরতলা এবং তেলিয়ামুড়া 3টি সম্পত্তিতে একযোগে অভিযান চালায় পুলিশ। রাজ্যের মাদক বিরোধী লড়াইয়ের
একে দেখা হচ্ছে উল্লেখযোগ্য অভিযান হিসেবে। সম্প্রতি জিরানিয়া রেলের বগিতে মাদক কাণ্ডের মামলায় গ্রেপ্তার হওয়া দুই মূল অভিযুক্তের জিজ্ঞাসাবাদের পরই চালানো হয় সোমবারের এই অভিযান। ধলেশ্বরের বাসিন্দা ও মামলার মূল হোতা হিসেবে পরিচিত অরুণ কুমার ঘোষকে কলকাতা থেকে এবং তার সহযোগী হিমাংশু ঝা ওরফে সোনুকে দিল্লি থেকে গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মান্তনু সাহার সঙ্গে জড়িত সম্পত্তিগুলিতে চালানো হয় তল্লাশি অভিযান। গত 17 অক্টোবর পশ্চিম ত্রিপুরা জিরানিয়া রেলওয়ে স্টেশনে চাঞ্চল্যকর ঘটনায় একটি মালবাহী ট্রেন থেকে উদ্ধার করা হয় 1,07,800 বোতল অ্যাসকোপ মাদক, যা মূলত ঔষধ হিসেবে ব্যবহৃত হলেও প্রচুর পরিমাণে এর অপব্যবহার হয়ে থাকে মাদক হিসেবে। এগুলি বাংলাদেশের সীমান্ত হয়ে পাচারের উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল বলে উঠে এসেছে পুলিশের প্রাথমিক তদন্তে। এই ঘটনার পর থেকেই সক্রিয় হয় রাজ্যের পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ওই একটা আগরতলা জিআরপিএস এর একটা কেস হয়েছিল জিআরপিএস থানার, ওইটার ইনভেস্টিগেশনে কিছু চেকিং এর জন্য এসেছি আর কি। এখন পর্যন্ত কতজনকে ধরা হয়েছে? এখন পর্যন্ত 3 জন অ্যারেস্ট হয়েছে কেসে। আজকে কার বাড়িতে আসছেন, কাকে আটক করলেন? আটক করার কোয়েশ্চেনিং এর জন্য একজন মিস্টার মান্তনু সাহা আছেন, এটা জিজ্ঞাসাবাদের জন্য রুটিন। ঘর থেকে কিছু উদ্ধার করা হয়েছে বা কোনো কাগজপত্র? এটা এখন সাবজেক্ট টু এনকোয়ারি হবে। মানে একটু কয়টা বাড়িতে তিনটে। কি কি পেয়েছেন? এটা তো দেখুন আমাদের কিছু ডকুমেন্ট পাওয়া গেছে, এটা তো স্ক্রুটিনাইজ করে বলা যাবে। আর কি কারো রয়েছে এই তালিকায়? দেখুন এটা অ্যাগেন ইনভেস্টিগেশনটার পরে যদি একটা একটা করে আসে কারণ হাজি কোনো গোডাউন রয়েছে, গোডাউনে কোনো তথ্য পেয়েছে? অ্যাগেন ডকুমেন্টটা স্ক্রুটিনি করা হবে, এরপরে যদি কিছু পাওয়া যায়। থ্যাংক ইউ। আগে একই মামলায় আগরতলা থেকে রাজীব দাশগুপ্ত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার জেরাতে উঠে আসে এক বিশাল আন্তঃরাজ্য চোরাচালান নেটওয়ার্কের সন্ধান। সেই সূত্র ধরে তদন্তকারীরা জানতে পারেন কলকাতা, দিল্লি, গুয়াহাটি এবং আগরতলার মধ্যে গড়ে উঠেছে একটি সুসংগঠিত পাচার চক্র, যার সঙ্গে রাজ্যের যোগ রয়েছে কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ীর। সোমবার সকালে আগরতলা, ধলেশ্বর, ইন্দ্রনগর এবং তেলিয়ামোড়া 3টি আলাদা স্থানে চালানো হয় তল্লাশি চলাকালীন বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং জব্দ করা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথি, ব্যাংক ট্রানজ্যাকশন রেকর্ড এবং ডিজিটাল ডিভাইস। রাজ্যকে ড্রাগ ফ্রি ত্রিপুরা হিসেবে গড়ে তোলায় অন্যতম অগ্রাধিকার বলে আগেই ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। মাদক মুক্ত ত্রিপুরা গড়তে সরকার কোনো রকম ছাড় দেবে না। মাদকের সঙ্গে যেই যুক্ত হোক তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট ভাষাতে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবারের অভিযান শুধু একটি তদন্তের অংশ নয়, বরং রাজ্যে দীর্ঘদিন ধরে সক্রিয় আন্তঃরাজ্য মাদক পাচার নেটওয়ার্কের বিরুদ্ধে প্রশাসনের দৃঢ় অবস্থানের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। এই মামলার সূত্র ধরে রাজ্যের মাদক চোরাচালান চক্রে একাধিক স্তর ভেঙে পড়বে এবং মূল হোতারা ধরা পড়বে খুব শীঘ্রই বলে বিশ্বাস করছে তদন্তকারী সংস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বর্ডার গোলচক্কর এলাকায় সোমবার রাতে ঘটে যাওয়া উত্তেজনার ঘটনায় 4 জনকে আটক করেছে পশ্চিম থানার পুলিশ। তদন্তের স্বার্থে ধৃতদের নাম প্রকাশ করা হয়নি। দুজনের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় রেফ বাহিনী। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এডিশনাল এসপি ধ্রুবনাথ জানান, কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়, বরং সাধারণ ঝামেলাকে কেন্দ্র করে ছড়িয়েছিল উত্তেজনা। গতকাল সন্ধ্যাবেলা বর্ডার গোলচক্কর এরিয়াতে একটা সাধারণ মারপিটের ঘটনা ঘটে। এখান থেকে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। আমরা পুলিশ সঙ্গে সঙ্গেই রিয়াকশন দেয় এবং বটতলা আউটপোস্টের ওসি পুলিশ সহ সেখানে পৌঁছান। তারপর আমরা ওইখানটায় অ্যাকশন করি। দুটো কেস হয়েছে। একটা কেসের নাম্বার হলো 126, একটা 127। আমরা টোটাল দুটো কেস আমরা নিয়েছি। একটা ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার 126 আর একটা হচ্ছে ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার 127। এখন পর্যন্ত 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমরা তদন্ত জারি রাখছি আর তল্লাশি চলছে। অ্যান্ড কালকে আমরা ওখানটায় ফ্ল্যাগ মার্চ করেছি। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক, চিন্তার কোনো কারণ নেই, অ্যান্ড ভেরি মাচ আন্ডার কন্ট্রোল। কি কারণে এই গন্ডগোলটা? এটা সামান্য কথা কাটাকাটি নিয়ে মানে হয়েছে, মানে আর্গুমেন্টস কি হাতাহাতি পড়ে যায়। কিছু আহত বা কিছু আহত একজনের দোকান ছিল, একটা ট্রাভেল এজেন্সি, সেখানে ভাঙচুর হয়েছে।
চোখ রাখছি খেলার খবরে। রঞ্জি ট্রফি এলিট গ্রুপে ঘরের মাঠে আসামের বিরুদ্ধে ইনিংসে জয়ের পথে ত্রিপুরা। ফলোঅনে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে আসামের স্কোর 3 উইকেটের বিনিময়ে 78 রান। দ্বিতীয় ইনিংসে 286 রানে পিছিয়ে রয়েছে আসাম। রবিবার অনুষ্ঠিত হবে ম্যাচের শেষ দিনের খেলা। রঞ্জি ট্রফির এলিট এ গ্রুপে ঘরের বাইরে পরপর দুটি ম্যাচে পরাজয়ের পর ঘরের মাঠে জ্বলে উঠল ত্রিপুরা। নিজেদের তৃতীয় ম্যাচে বাংলার সঙ্গে ম্যাচ ড্র করে 3 পয়েন্ট অর্জন করার পর নিজেদের চতুর্থ ম্যাচে সফলরত আসামের বিরুদ্ধে ইনিংসে জয়ের পথে ত্রিপুরা। প্রথম ইনিংসে গড়া ত্রিপুরার বিশাল 602 রানের জবাবে 238 রানের মধ্যে শেষ হয় আসামের প্রথম ইনিংস। ফলোঅনে ব্যাটিং করতে নেমেও উইকেট ধরে রাখতে পারেনি আসাম দল। সোমবার তৃতীয় দিনের খেলা যখন শেষ হয় তখন আসামের স্কোর 3 উইকেটের বিনিময়ে 78 রান। দ্বিতীয় ইনিংসে ত্রিপুরার হয়ে একটি করে উইকেট দখল করেন স্বপ্নিল সিং, অভিজিৎ সরকার এবং রানা দত্ত। মঙ্গলবার অনুষ্ঠিত হবে এই ম্যাচের শেষ দিনের খেলা। ম্যাচের শেষ দিন যেখানে উইকেট ধরে রাখতে চাইবে আসাম, সেখানে তাদের বাদবাকি 7টি উইকেট তুলে নিয়ে ইনিংসে জয়ের জন্য মাঠে নামবে টিম ত্রিপুরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।